ওম শান্তি। একটু কল্পনা করা যাক, ধরুন চারপাশে সবকিছু আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। হয়তো হঠাৎ আসা কোনো ভয়াবহ আর্থিক সংকট, বা ধরুন সম্পর্কের কোনো এমন টানাপোড়েন যা সামলানোই যাচ্ছে না। হ্যাঁ, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়। একদম। আর ঠিক সেই চরম ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে একজন মানুষ ভেতরে ভেতরে সম্পূর্ণ শান্ত, অবিচলিত, একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। শুনতে কি একেবারে অবাস্তব কোনো কল্পকাহিনী মনে হচ্ছে? অবাস্তব তো বটেই, সাধারণ দৃষ্টিতে তো তাই মনে হবে। তাই না? মনে হবে যেন এটা এক ধরনের মনস্তাত্ত্বিক ডিনায়াল বা বাস্তবতা অস্বীকার করা। তো ওম শান্তি, আজকের এই বিশেষ মুরলী মন্থনের সকল রুহানি ভাই ও বোনেদের হৃদয় থেকে স্বাগত জানাই। ওম শান্তি। এই রুহানি যাত্রায় যুক্ত হওয়া প্রত্যেকটি আত্মাকে অনেক অভিনন্দন। আজকে আমরা বাপা দাদার দেওয়া অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর একটি আধ্যাত্মিক মনস্তত্ত্বকে ডিকোড করতে যাচ্ছি, যার মূল থিম হল কিভাবে সব পরিস্থিতির মধ্যেও জীবন যতই কঠিন হোক না কেন, একজন আত্মাকে সম্পূর্ণ প্রভাবমুক্ত এবং সন্তুষ্টমনী হয়ে থাকতে হবে। একদম ঠিক বলেছেন। আর আজকের এই মন্থনের উদ্দেশ্য কিন্তু কেবল কিছু সুন্দর তত্ত্বকথা শোনা নয়, বরং পরিস্থিতি বাইরে থেকে যতই বিকট বা ভয়াবহ হোক না কেন, ভেতরের সন্তুষ্টতার প্রদীপটি যেন বিন্দুমাত্র না কাঁপে, তার বিজ্ঞানটি আজ আমরা গভীরভাবে বুঝব। ব্রেনে এটা কিভাবে কাজ করে, সেটাই আমাদের মিশন। দারুণ। আচ্ছা, বিষয়টা একটু খুলে দেখা যাক। আলোচনার শুরুতেই না একটা বড় প্যারাডক্স বা স্ববিরোধিতার মুখোমুখি হতে হয় আমাদের। সেটা কি রকম? সাধারণত আমাদের সমাজে শেখানো হয় যে মানুষের ভেতরে একটা খিদে বা অতৃপ্তি থাকা দরকার, তবেই সে জীবনে উন্নতি করবে বা প্রগতি করবে। হ্যাঁ, এটা তো খুব প্রচলিত একটা ধারণা। আমরা মনে করি সন্তুষ্ট হওয়া মানে হলো যা পেয়েছি তাতেই খুশি থাকা, জীবনে আর এগোবার কোনো দরকার নেই। সন্তুষ্টতা মানে কি তবে আধ্যাত্মিক বা বাস্তব জীবনে এক জায়গায় থেমে যাওয়া বা আলস্য? এই ভুল ধারণাটি আমাদের সমাজে খুব গভীরভাবে প্রথিত। আমরা প্রায়শই সন্তুষ্টতাকে স্থিরতার সমার্থক ভেবে নিই। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, মুরলী অনুযায়ী একজন সন্তুষ্ট আত্মার স্থিতি সর্বদা প্রগতিশীল বা প্রোগ্রেসিভ। আচ্ছা, এটা থেমে থাকা নয়? একেবারেই না। এটি কোনোভাবেই এক জায়গায় থিমে থাকা নয়। সাধারণ মানুষ অভাব বা শূন্যতা থেকে প্রগতির দিকে দৌড়ায়, কিন্তু একজন সন্তুষ্ট আত্মা কাজ করে পূর্ণতা থেকে। এর আধার হল পরমাত্মা কাছ থেকে প্রাপ্ত সর্বশক্তি ও গুণের এক অফুরন্ত ভাণ্ডার। বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে, আমরা যেন একটি কানায় কানায় পূর্ণ পাত্রের কথা বলছি। পাত্রটি যখন পূর্ণ থাকে তখন তা স্থির থাকে না, বরং তা আপনা থেকেই উপচে পড়ে। ঠিক, একদম পারফেক্ট উপমা। একটা সন্তুষ্ট আত্মা শক্তিশালী চুম্বকের মতো কাজ করে। সে তার ভেতরের পূর্ণতার কারণে চারপাশের ইতিবাচকতাকে নিজের দিকে আকর্ষণ করে এবং নিজের এই স্থিরতা বা ভাইব্রেশন দিয়ে অন্যদেরও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। বুঝতে পেরেছি। সে নিজে তো এগোই, সাথে চারপাশে পরিবেশকেও তুলে ধরে। একদম তাই। সন্তুষ্টতা আসলে প্রগতির পথে কোনো বাধা নয়। এই কনসেপ্টটা পরিষ্কার হলেও কিন্তু এর পরেও একটা বড় বাধা আসে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে। আধ্যাত্মিক জ্ঞান তো অনেকের কাছেই আছে, আমরা সবাই থিওরিটা জানি, কিন্তু হঠাৎ যখন বড় কোনো সমস্যা এসে দরজায় কড়া নাড়ে, তখন এই জ্ঞান কর্পূরের মতো উড়ে যায় কেন? মানুষ হঠাৎ করে ভেঙে পড়ে কেন? এর পেছনে একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে। মানুষ ভেঙে পড়ে কারণ সংকটের মুহূর্তে তার দৃষ্টি শুধু বর্তমানের ওই বিন্দুটির উপর আটকে যায়। শুধু বিপদটাই সে দেখতে পায়। রাইট। আর কিছু মাথায় ঢোকে না তখন। ঠিক বলেছেন। এখান থেকে বেরোতে প্রয়োজন ত্রিকালদর্শী এবং সাক্ষী দ্রষ্টা স্থিতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথে দেখতে পাওয়া। এই ত্রিকালদর্শী কনসেপ্টটাকে যদি আমরা একটু ভেঙে বুঝি, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ একসাথে দেখা, বিপদের মুহূর্তে এটা কিভাবে কাজ করবে? ধরুন কারোর খুব বড় একটি আর্থিক ক্ষতি হল। সাধারণ দৃষ্টিতে সে শুধু দেখবে যে তার টাকা চলে গেছে। কিন্তু ত্রিকালদর্শী স্থিতির অর্থ হল অতীতের দিকে তাকিয়ে পরিস্থিতির কারণ বা কার্মিক অ্যাকাউন্টটি বোঝা, বর্তমানে নিজের মানসিক অটল স্থিতি বজায় রাখা এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে এর ভেতরে লুকিয়ে থাকা কল্যাণকর পরিণতিটি দেখতে পাওয়া। ও আচ্ছা, পরিস্থিতির জুম ইন ভিউ থেকে বেরিয়ে জুম আউট করে পুরো ছবিটা দেখছি আমরা। একদম তাই। যখন আমরা এই তিন কালকে একসাথে একটি বড় ক্যানভাসে দেখি, তখন বর্তমানের এই বিচ্ছিন্ন ভয়টা আর আমাদের গ্রাস করতে পারে না। দারুণ।
এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহলজনক হয়ে ওঠে। মুরলিতে বাবা-দাদা একটি অত্যন্ত ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন। মায়ার ভিন্ন ভিন্ন রূপকে তিনি মিকি মাউসের খেলা মনে করতে বলেছেন। হ্যাঁ, মিকি মাউসের খেলা। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কারো জীবনে যদি সত্যি কোনো বড় অসুখ বা আর্থিক বিপদ আসে, তাকে এই মিকি মাউসের কার্টুন বা খেলা বলাটা কি বাস্তব থেকে পালানো নয়? মানে এটা কি একটু অসংবেদনশীল বা ইনসেনসিটিভ হয়ে যায় না? বাহ্যিকভাবে শুনতে হয়তো তেমনই মনে হতে পারে, কিন্তু যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে এর পেছনের গভীর বিজ্ঞানটি বুঝতে পারব। বাপদাদা কিন্তু বাস্তব সমস্যাকে অস্বীকার করতে বা ক্যান্সার হলে চিকিৎসা না করাতে বলছেন না। তাহলে আসলে কি বলছেন? একটু খেয়াল করে দেখুন, বাচ্চারা যখন টিভিতে মিকি মাউসের রাগ বা ভয়ঙ্কর কোনো রূপ দেখে, তারা কি ভয় পায়? তারা তো হাসে। হ্যাঁ, কারণ তারা জানে ওটা শুধু স্ক্রিন, ওটা বাস্তব নয়। ঠিক, আধুনিক বিজ্ঞানও আমাদের ব্রেনের গঠন সম্পর্কে একই কথা বলে। যখন মানুষ ভয় পায় বা প্যানিক করে, তখন আমাদের মস্তিষ্কের লজিক্যাল অংশ কাজ করা বন্ধ করে দেয়। ওই ফাইট অর ফ্লাইট মোড আর কি। একদম। পরিস্থিতিকে মিকি মাউসের খেলা ভাবার অর্থ সমস্যাকে অবজ্ঞা করা নয়, বরং মনের ভেতর থেকে সেই সমস্যার যে আতঙ্ক, সেটাকে দূর করা। ব্রেনকে বোঝানো যে হ্যাঁ, পরিস্থিতি কঠিন, কিন্তু এটি আমার আত্মিক সত্তাকে শেষ করতে পারবে না। মন শান্ত হলে তবেই মানুষ সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারে। খুব সুন্দর করে বুঝিয়েছেন। মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে আমরা আসলে আমাদের লজিককে ঠিকঠাক কাজ করার সুযোগ দিচ্ছি। ঠিক তাই। তবে এই সাক্ষীভাব বা মিকি মাউসের স্থিতি বজায় রাখতে গেলে আমাদের প্রতিদিনের মানসিক ডিকশনারি থেকে একটি মারাত্মক ক্ষতিকর শব্দ চিরতরে মুছে ফেলতে হবে। ক্ষতিকর শব্দ সেটা কি? মোরালিতে বাপাদাদা নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণ ডিকশনারি থেকে কখনো কখনো শব্দটি চিরতরে মুছে ফেলতে, সমাপ্ত করতে। কখনো কখনো, কিন্তু এই শব্দটা তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে অহরহ ব্যবহার করি। আমরা তো মানুষ, কখনো কখনো একটু আদটু রাগ আসতেই পারে। এগুলো তো খুব সাধারণ কথা। আর ঠিক এখানেই মায়া অত্যন্ত সূক্ষ্মভাবে প্রবেশ করে। এই ধরনের কথাগুলো আসলে আমাদের অবচেতন মনের একটা মনস্তাত্ত্বিক ফাঁকফোকর বা জাস্টিফিকেশন। মানে আমরা নিজেদের দুর্বলতাকে একটা লাইসেন্স দিচ্ছি। একদম তাই। যখন আমরা বলি কখনো কখনো রাগ আসতেই পারে, তখন আমরা নিজেদের দুর্বলতাকে বৈধতা দিই। এটি একটি ভাইরাসের মতো, যা পুরো আধ্যাত্মিক সিস্টেমকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাহলে এর আসল অর্থ কি দাঁড়ায়? আমার একটা অদ্ভুত বৈপরীত্যের কথা মনে পড়ছে। বাপা দাদা তো সবাইকে একই বরদান দিয়েছেন, সদা যোগী ভব, পবিত্র ভব। সবার কাছেই তো অবিকল একই বীজ দেয়া হয়েছে। হ্যাঁ, বীজ তো সবার জন্যই এক। তাহলে বাস্তব জীবনে কারো জীবনে সেই বীজ থেকে বিশাল এক গাছ তৈরি হচ্ছে, আর কারো জীবনের জমি সারা জীবন অনুর্বরী থেকে যাচ্ছে কেন? সবাই নম্বরের ক্রমানুসারে কেন থাকে, যখন বীজটা সবার জন্য এক? খুব সুন্দর একটি তুলনামূলক প্রশ্ন এটি। বাপাদাদা এটিকে বীজ, জল এবং রোদের দারুণ একটি রূপক দিয়ে ব্যাখ্যা করেছেন। আচ্ছা। পরমাত্মার কাছ থেকে পাওয়া বরদানটি হল একটি অত্যন্ত শক্তিশালী বীজের মতো। এখন বীজ পেয়ে কেউ যদি শুধু খুশি হয় আর সেটাকে অত্যন্ত সযত্নে লকারে সাজিয়ে রাখে, তাহলে কি তা থেকে কোনোদিন গাছ জন্মাবে? অবশ্যই না। লকারে রাখা বীজ তো শুকিয়ে মারা যাবে। তাকে মাটিতে বুনতে হবে, জল দিতে হবে। আধ্যাত্মিক জীবনের সেই যত্ন হল রুহানি জল এবং রুহানি রোদ। সকালে অমৃতবেলায় পরমাত্মার গভীর স্মৃতি বা স্মরণ হল সেই বীজকে রুহানি জল দেওয়া। তাহলে রুহানি রোদ বিষয়টা কি? রুহানি রোদ হল সারাদিনের কর্মক্ষেত্রে সেই স্মৃতির স্বরূপে স্থির থাকা। ধরুন, কেউ আপনাকে তীব্র অপমানও করল, তবু আপনি ভেতর থেকে শান্ত থাকলেন, কোনো রিয়্যাক্ট করলেন না। এটাই হল সেই বীজকে রোদ লাগানো। কেবল স্মৃতি এবং কর্মের এই ধারাবাহিক মিশ্রণেই বরদান জীবনে ফলদায়ক হয়ে ওঠে। বুঝতে পেরেছি। মানে শুধু সকালে ধ্যান করলাম আর সারাদিন পুরনো স্বভাবেই চললাম, তাহলে হবে না। একদমই না। কিন্তু এই ফলদায়ক প্রক্রিয়াকে সবচেয়ে বেশি কে আটকে দেয় জানেন? আমাদের নিজেদের মনের তৈরি করা অবিরাম প্রশ্নবোধক চিহ্নের জাল। আমাদের বর্তমান সময়টা তো খুব দ্রুত এগোচ্ছে। এখন আর সাধারণ হাঁটার গতিতে চললে হবে না। এখন প্রয়োজন উড়ন্ত কলা বা ফ্লাইং স্টেজ। ঠিক। কিন্তু মানুষের মন স্বভাবতই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে কেন এমন হলো, কি হবে, কিভাবে হবে, এই ওয়াই হোয়াট হাউ এর এক জট পাকানো গোলকধাঁধায় আটকে যায়।
হ্যাঁ, সবকিছুর একটা লজিক্যাল ব্যাখ্যা চায় মন। আর এই ওয়েস্ট থটস বা ব্যর্থ সংকল্পের একটা ছোট ঢেউ মাত্র কয়েক মিনিটে আমাদের মাসের পর মাসের আধ্যাত্মিক রোজগার শেষ করে দেয়। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। এই ব্যর্থ সংকল্পের জট থেকে বাঁচব কিভাবে? বাপাদাদা অত্যন্ত কার্যকরী 3টি বিন্দুর ফর্মুলা দিয়েছেন, মানে ফুল স্টপ লাগানোর ফর্মুলা। এই 3টি বিন্দু একটু বিস্তারিতভাবে জানা দরকার। প্রথম বিন্দুটি হল আমি আত্মা, মানে দেহভানের ঊর্ধ্বে এক শাশ্বত জ্যোতির্ময় সত্তা। রাইট, এটা পরিস্থিতি থেকে নিজেদের আলাদা করতে সাহায্য করে। একদম। আর দ্বিতীয় বিন্দুটি হল পরমাত্মা বা শিব বাবা, যিনি সর্বশক্তিমান জ্যোতির্বিন্দু। তার স্মরণে আমাদের শক্তি আসে। কিন্তু যখন চারপাশের পরিস্থিতি খুব খারাপ, মানে অবিচার হচ্ছে বলে মনে হয়, তখন মন তো বারবার কেন আমার সাথে এমন হলো বলে চিৎকার করে। এই কেনর উত্তর দেওয়ার জন্য কি কোনো বিন্দু আছে? চমৎকার প্রশ্ন। আর ঠিক সেই জায়গাতেই আসে তৃতীয় বিন্দুটি। সেটি হল অনাদি নিশ্চিত ড্রামা। এটি আসলে আমাদের অস্থির মনের জন্য একটি ইমার্জেন্সি ব্রেকের মতো কাজ করে। ইমার্জেন্সি ব্রেক, দারুণ শব্দটা। হ্যাঁ, যখনই মন প্রশ্ন করে কেন এমন হলো, এই ড্রামার বিন্দু মনকে তাৎক্ষণিকভাবে বোঝায় যে যা হচ্ছে তার নিখুঁত এবং এর ভেতরেই কল্যাণ লুকিয়ে আছে। সত্যি, ড্রামার ওপর বিশ্বাসটা চলে এলে মনের ভেতরে সব কেন আর কি এক মুহূর্তে শান্ত হয়ে যায়। আর এই ফুলস্টপ লাগানোটা পাকা করার জন্যই বাবা-দাদা একটি সুনির্দিষ্ট রুহানি চ্যালেঞ্জ দিয়েছেন। হ্যাঁ, 15 দিনের হোমওয়ার্ক। এই 15 দিন প্রত্যেককে নিজের সংকল্পবাণী এবং কর্মে ন্যূনতম 80% মার্কস পেতেই হবে। 80%? হ্যাঁ, বাবা দাদা দয়া পরবশ হয়ে 20% ছাড় দিয়েছেন, কিন্তু মূল শর্ত হল এই 15 দিন মনে কোনো কেন বা কি নামক প্রশ্নবোধক চিহ্ন আসতে দেওয়া যাবে না। আচ্ছা, বিষয়টা একটু খুলে দেখা যাক। এই 15 দিনের চ্যালেঞ্জের কথায় মুরলিতে বলা রয়্যাল আলস্যকে খুব সুন্দর একটি আধুনিক উদাহরণের সাথে জুড়তে ইচ্ছে করছে। বলুন তো শুনি। ধরুন কেউ জিমে গেল ফিট হওয়ার জন্য। সেখানে গিয়ে ট্রেডমিলে মাত্র 5 মিনিট হেঁটেই সে আয়নার সামনে দাঁড়িয়ে একটা সুন্দর সেলফি তুলে ভাবল, আজ আমার অনেক কসরত করা হয়ে গেছে। আধ্যাত্মিক পথেও তো আমরা অনেক সময় ঠিক এই একই কাজ করি, তাই না? একদম নিখুঁত এবং সময়োপযোগী একটি উপমা দিয়েছেন। আধ্যাত্মিক পথেও আমরা হয়তো কোনোদিন একটু বেশি সেবা করলাম, আর তাতে আমাদের ভেতরে আত্মতুষ্টি জন্ম নেয়। আর আমরা ভাবি আমাদের তো অনেক অর্জন করা হয়ে গেছে। ঠিক। আর সেই সুযোগেই আমরা আমাদের ভেতরের সূক্ষ্ম দুর্বলতাগুলোকে প্রশ্রয় দিতে শুরু করি। আমরা ভাবি আমি তো এত সেবা করছি, আমার একটু আদ্র রাগ করাটা ঢাকা পড়ে যাবে। এই সূক্ষ্ম ফাঁকিবাজিটাকেই বলা হয়েছে রয়্যাল আলস্য। এটা সাধারণ আলস্যের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ বাইরে থেকে মনে হয় সে খুব পুরুষার্থ করছে, কিন্তু ভেতরে ভেতরে ঘুম ধরছে। একদম। এই 15 দিনের রিহার্সাল হল মূলত হঠাৎ চলে আসা ফাইনাল পেপারের জন্য এভারেডি বা সদা প্রস্তুত থাকার প্রস্তুতি। রাইট। এর পাশাপাশি বাবা দাদা পাঞ্জাব জোনের বিশেষ সেবার কথাও উল্লেখ করেছেন, যেখানে এমন মায়ক বা ভিআইপি সন্ন্যাসীদের তৈরি করার কথা বলা হয়েছে যারা মঞ্চে দাঁড়িয়ে তাদের নিজেদের অনুভবের দ্বারা হাজারো আত্মাকে সঠিক দিশা দেখাতে পারবে। দারুণ একটা ব্যাপার। আচ্ছা, যখন একজন আত্মা এই 15 দিনের হোমওয়ার্কে সফল হয়, নিজের ভেতরে সব প্রশ্নবোধক চিহ্ন মুছে ফেলে, তখন তার চূড়ান্ত প্রাপ্তিটা কেমন হয়? আজকের বিশেষ বরদান হল বাবার হাত ও সাথের স্মৃতি দিয়ে কঠিনকে সহজ করা এবং বেফিকার বা নিশ্চিন্ত ভব হওয়া। বেফিকার বাদশা, এর থেকে সুন্দর আর কি বা হতে পারে? মেলায় ভিড়ের মধ্যে একটা ছোট্ট বাচ্চা যখন বাবার হাত শক্ত করে ধরে হাঁটে, তার কি হারিয়ে যাওয়ার ভয় থাকে? একেবারেই না, সে তো নিশ্চিন্ত। আমাদেরকেও ঠিক এভাবেই পরমাত্মার হাত ধরে নিশ্চিন্ত হতে হবে। নিজের ওপর থেকে দায়িত্বের ভারী বোঝাটা নামিয়ে বাবার ওপর ছেড়ে দিতে হবে। আজকের অব্যক্ত ইশারাটিও কিন্তু অত্যন্ত আবেগের। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা শেখায় ইটের জবাব পাথরে দিতে, কিন্তু বাবা আমাদের শেখাচ্ছেন নম্রতার ড্রেস পরতে। হ্যাঁ, এও অহংকার দেখালে বাবা বলছেন তাকে স্নেহের জল দিতে বা শ্রেষ্ঠ সিট ছেড়ে দিতে। সাধারণ দুনিয়ার চোখে কাউকে শ্রেষ্ঠ সিট ছেড়ে দেয়া মানে হলো হেরে যাওয়া, কিন্তু আধ্যাত্মিক মনস্তত্ত্ব বলে এটি হেরে যাওয়া নয়। ঠিক। যখন কেউ অহংকার দেখায়, সে আসলে একটা রিয়াকশন আশা করে, কিন্তু যখন আমরা নম্রতা দেখাই, তখন সেই লড়াইয়ের শৃঙ্খলটা ওখানেই ভেঙে যায়। এটি আসলে নিজের আধ্যাত্মিক শক্তিকে সুরক্ষিত রাখার একটা সেফটি বর্ম তৈরি করা। আমি যদি তর্কে জড়াই, আমার নিজেরই তো শান্তি নষ্ট হবে।
অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট। নম্রতা হল সেই ইমোশনাল বর্ম যা অন্যের নেতিবাচকতাকে নিজের গায়ে লাগতেই দেয় না। আর আজকের স্লোগানটিতে বলা হয়েছে, পুরুষার্থের সত্যতা থাকলে বাবা দাদার এক্সট্রা সহায়তা পাওয়া যায়। এই এক্সট্রা সহায়তার বিষয়টা খুব স্বস্তিদায়ক, কারণ আমরা কেউই তো প্রথম থেকে সম্পূর্ণ নিখুঁত নই। একদমই না। বাবা দাদাও নিখুঁত হতে বলছেন না, তিনি বলছেন সৎ হতে। নিজের দুর্বলতাগুলো লুকোনোর চেষ্টা না করে সহজভাবে স্বীকার করলে তিনি এমন এক্সট্রা লিফট দেবেন যাতে এই ১৫ দিনের চ্যালেঞ্জ খুব সহজেই পার হওয়া যায়। একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মন্থনের মূল নির্যাসগুলো যদি এক লাইনে মনে করতে চাই, সবার আগে আসে সন্তুষ্ট মনি হয়ে ওঠা। এরপর আসে মিকি মাউসের স্থিতি আর মনকে প্রশ্নবোধক চিহ্নের জাল থেকে মুক্ত রাখতে সেই ৩টি বিন্দু: আমি, আত্মা, পরমাত্মা এবং অনাদি নিশ্চিত ড্রামা। আর অবশ্যই সেই ১৫ দিনের রুহানি হোমওয়ার্ক, যেখানে আমাদের অন্তত ৮০% মার্কস নিশ্চিত করতে হবে আর মুছে ফেলতে হবে রয়্যাল আলস্য এবং কখনো কখনো শব্দটি। এবং সবশেষে বেফিকার বাদশাহ হওয়া আর নম্রতার বর্ম পরে নিজের আধ্যাত্মিক শক্তিটি সুরক্ষিত রাখা। অসাধারণ একটি যাত্রা ছিল। পর্ব শেষ করার আগে সম্পূর্ণ নতুন অথচ সূত্রভিত্তিক একটি চিন্তা সবার উদ্দেশ্যে ছুড়ে দিতে চাই। একবার গভীরভাবে ভাবুন তো, যদি সেই অপ্রত্যাশিত ফাইনাল পেপারের সময় ঠিক এই মুহূর্তে, এই সেকেন্ডে এসে যায়, তবে আমাদের প্রত্যেকের সংকল্পবাণী আর কর্মের শতকরা হার ঠিক কত দাঁড়াবে? আমরা কি সত্যিই সেই এভারেডি সন্তুষ্ট মনি? খুব গভীর একটা প্রশ্ন। নিজেকে চেনা এবং সেই অনুযায়ী প্রতিদিন প্রস্তুতি নেওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। একদম তাই। সকল রুহানি ভাইবোনেদের এই দীর্ঘ এবং সুন্দর রুহানি যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওম শান্তি। ওম শান্তি।